রৌদ্রোজ্জ্বল দুপুর, চারদিকে ভীষণ উত্তাপ। ঝলমলে রোদে বাতাসেও যেন গরম হাওয়া দিচ্ছে বন্দি ঘরের ভেতরে। উঠানে বালতিতে পানি রাখা আছে। কোথাও থেকে দুইটা শালিক উড়ে এসে বালতির ওপর বসলো। তাদের মনে হয় ভীষণ পানি তেষ্টা পেয়েছে। শালিক দুইটা পানি একবার ঠোঁটে নিয়ে আর নিল না, কেননা রোদের তাপে পানি আগুনের মতো গরম হয়ে আছে। এই শালিক দুইটার বোধহয় ভীষণ পানির পিপাসা পেয়েছে। আমি দ্রুত একটা মাটির বাসন ঘর থেকে নিয়ে তাতে একটু ঠান্ডা পানি নিয়ে আম গাছের নিচে ছায়ায় রাখলাম। কিন্তু ভীষণ মুশকিল, শালিক সে পানি চোখেই দেখছে না। শালিকের নজরে পানি দেখানোর ভীষণ চেষ্টা করলাম, কিন্তু শালিক তা দেখতেই পাচ্ছে না। পরে গিয়ে যেদিকে পানি রেখেছি শালিক দুটোকে সেদিকে তাড়া দিলাম, কিন্তু তাতে শালিক উড়ে গিয়ে আম গাছের উঁচু ডালে বসলো। চেষ্টা করেও আর তাদের নামানো গেল না। বারান্দা থেকে আয়েশার আম্মা অয়নকে বলছে, দেখ তোর ভাবি কি করছে। পাখিদের খাওয়ানোর জন্য নিজে রোদে দাঁড়িয়ে আছে। আরোহী বলছে ওটা ওর ছোটবেলার অভ্যাস, পাখিদের খাবার খাওয়াতে ওর খুব ভালো লাগে। অয়ন আমাকে ডেকে বলল, ভাবি রোদে থেকো না, গরম লেগে যাবে, চলে আসো, শালিক পাখি আমি তোমাকে কিনে এনে দেব। আয়াস এসে বলল, মা মুগ্ধতার মন কত ভালো দেখো, পাখির কষ্ট দেখেও ও সহ্য করতে পারে না, এজন্য তো তুই বিয়ে করতে চাসনি। মা আমাকে এখন এসব বলে মুগ্ধতার সামনে ফাঁসিয়ে দিও না, আমি সব সময় চেয়েছি বিয়ে করতে। মা ছেলের মজার ঝগড়া দেখে আমি হাসছি। শালিক পাখির জন্য অপেক্ষা না করে বারান্দায় চলে এলাম। গরমের চুলে কখনো তেল ইউজ না করতে করতে চুল কেমন উস্কো খুস্কো হয়ে গেছে। মাথার অবস্থা একদম কাকের বাসা। সামনে কিছু ছোট চুল গজিয়ে সেগুলো বারবার উড়ে সামনে আসাতে বেশি গরম লাগছে আমার। বারবার হাত দিয়ে সামনে আসা চুলগুলো উঁচিয়ে মাথার ওপরে দিচ্ছি। শাশুড়ি আম্মা আমার মাথার অবস্থা দেখে আমার হাত ধরে টেনে এনে নিচে সিঁড়িতে বসিয়ে দিলেন, আর নিজে ওপরে সিঁড়িতে বসলেন। শাশুড়ির হাতে একটা স্টিলের বাটি, যার মধ্যে তেল রাখা আছে। এইদিকে তেল দেখলে ভয় পাও আমি, কিছুতেই তেল ব্যবহার করি না গরমকালে। তেল যেন গরম আরো বাড়িয়ে দেয়। শাশুড়ি মাকে বললাম, আম্মা তেল দিয়ে কি হবে? আম্মা মাথায় তেল দেওয়া অলরেডি শুরু করে বললেন, তোমার মাথায় লাগিয়ে দেব, তাহলে চুলগুলো আর উড়ে বেড়াবে না। মাথায় নিয়মিত তেল লাগালে মাথা ঠান্ডা থাকে। এটা কিসের তেল আম্মা? এটা খাঁটি নারিকেল তেল মা, গাছের নারকেল থেকে তেল। আমাদের বাড়িতে তো নারকেল গাছ নেই আম্মা, তাহলে খাঁটি নারকেল তেল কোথায় পেলেন? আমার বাবার বাড়ি নারকেল গাছের অভাব নেই, বিশাল বড় বাড়ি, নারকেল গাছ, সুপারি বাগান, আমার বাবার অনেক সম্পত্তি ছিল। এখন ওই বাড়িতে কে থাকে আম্মা? আয়েশের আম্মা ভীষণ দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লেন। এখনই যেন কেঁদে ফেলবেন, কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে ওনার। কিছুক্ষণ দম নিয়ে বললেন, ওখানে কেউ থাকে না মা, একটা দুর্ঘটনা সবকিছু তছনছ করে ফেলেছে। মামা আর মামিকে খুন কেন করেছিল আম্মা? কিসের শত্রুতা ছিল? আমার ভাই ছিল অত্যন্ত ভালো একটা ছেলে, কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। ভাই রিলেশন করে নিজে পছন্দ করে বাড়িতে না জানিয়ে দুজনে বিয়ে করেছিল। আমার বাবা এলাকার চেয়ারম্যান ছিল, বাবা একজন সম্মানীয় মানুষ। জানোই তো, মানুষ একটু বদনামের সুযোগ পেলে আর ছাড়ে না। এলাকায় বাবার সম্মানের একটা ব্যাপার ছিল, মানুষজন ছিছি করছিল। হঠাৎ বাবা ব্যাপারটা মেনে নিতে পারেননি, ভাইকে বাড়িতে উঠতে দেয়নি। তবে আমার সাথে যোগাযোগ ছিল। ভাইয়ের বিয়ের বছরই নির্বাচন ছিল, বিরোধী পক্ষ হেরে যায় নির্বাচনে। বাবা জিতে যাওয়ার পরেই আমাকে বলেছিল আমার ভাই আরমান শরীফকে আবারও ধুমধামের সাথে বিয়ে দেবে। সেই রকমই কথাবার্তা এগোচ্ছিল। ভাইয়ের শ্বশুরবাড়িতে বাবা মা আমরা সবাই যাওয়ার জন্য দিন তারিখও ঠিক করলাম। তার আগের দিন রাতেই কেউ একজন আমার ভাইকে খবর দেয় আমার ভাই যেন তার বউকে নিয়ে বাবার সাথে দেখা করে। বাবা দেখা করতে চাইছে, তবে কেউ যেন না আসে। আমার ভাই অত্যন্ত খুশি মনে তার বউকে নিয়ে সন্ধ্যার পর দেখা করার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু আমরা কোনো খবর দেইনি। সেই রাতেই ভাই আর ভাইয়ের বউকে নির্মমভাবে খুন করা হয়। পরের দিন এলাকায় লোক জড়ো হয়ে যায় চেয়ারম্যানের ছেলের লাশ দেখে। সেদিনের পর থেকে চোখের পানি আজও মোছেনি আমার। আমার বাবা আর মা ভাইয়ের মৃত্যুর 1 বছরের মধ্যেই স্ট্রোক করে মারা যান। একমাত্র ছেলের মৃত্যুর আঘাত সহ্য করতে না পেরে আমার মা বাবা মারা যান। বাবার শুধু একটা আফসোস ছিল, কেন মানুষ, সমাজ আর সম্মানের কথা ভাবলাম। আজ যদি ছেলের ভালোবাসা মেনে নিতাম তাহলে ছেলেকে হারাতে হতো না। মা সারাক্ষণ বাবাকে দোষারোপ করে গিয়েছেন। বাবা নিজেও অনুশোচনায় ভুগেছেন। নিজ চোখে আমার মা বাবা ভাইকে ধ্বংস হতে দেখেছি। জানো মুগ্ধতা, আজ এতগুলো বছর পরও আমি স্বাভাবিক হতে পারিনি। চোখের সামনে এক এক করে সবাইকে শেষ হতে দেখেছি। আমি বাবার বাড়িতে যাই 3 বার, ভাই আর ভাইয়ের বউয়ের মৃত্যুবার্ষিকীতে আর বাবা মার। এই দিনগুলো আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। আপনজন হারানোর মতো যন্ত্রণা এই পৃথিবীতে কোথাও নেই। বুক চিনচিন ব্যথা অনুভব হয়, রাত হলে আমি ঘুমোতে পারি না। তোমার শ্বশুর আমাকে নিয়ে ভয় থাকতেন, আমি নিজের কোনো ক্ষতি না করে ফেলি সেই ভয়। এতক্ষণ আমি যেন কোনো গভীর ভাবনায় ছিলাম, ভাবনার অতলে হারিয়ে গিয়েছিলাম আয়েশার আম্মার কথা শুনে। এতটা কষ্ট সহ্য করে কিভাবে বেঁচে আছেন তাহলে আম্মা? গভীরভাবে ভেবে আমার নিজেরই কান্না চলে এসছে। খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মা ওরা কারা ছিল? বাবার বিরোধী দলে যারা ছিল তারাই। তাদের কোনো শাস্তি হয়নি? এখানেই বড় কষ্ট মা। আমরা জানি অপরাধী কারা, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কিছুই করতে পারিনি। কি বললেন আম্মা? এত বড় পাপের পরও অপরাধী ঘুরে বেড়াচ্ছে? ঘুরুক মা, ইহকালে মানুষকে ফাঁকি দিতে পারবে, কিন্তু পরকালে কি হবে? সেখানে কেউ ছাড় পাবে না মা। এই কালের হিসাব সেই কালে হবেই।
ভীষণ খারাপ লাগলো আয়েশের আম্মার কথা শুনে। ওনার জীবনে কত কষ্ট, নিজেকে কিভাবে সামলান উনি। বেশ মন খারাপ করেই বসে আছি আমি, আর আয়েশের মামা মামির ঘটনা ভেবে যাচ্ছি। এরই মাঝে অয়ন টিউশনি থেকে ফিরে এলো, হাতে কয়েকটা চকবার। অয়ন আমার হাতে আইসক্রিমের প্যাকেট দিয়ে বলল, ভাবি তোমার বোনকে 2টা দিও। 2টা কেন? সে 2টা চেয়েছে। আমি টিউশনি যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম কি খাবেন, উনি বলল 2টা চকবার খাবেন, তাই আর কি। অয়নের হাতে 3টা চকবার দিয়ে বললাম, তোমার উনিকে তুমি নিজ হাতে দিয়ে এসো, যাও ভাই। অয়ন আইসক্রিম নিয়ে বেশ লজ্জামাখা সুরে বলল, আমার উনি মানি ভাবি, ব্যাপারটা মোটেও তা নয়। তাহলে কি অয়ন ব্যাপারটা? আরুটা কি? কোন আরু? দেখলাম খাতায় ছবি এঁকে লিখে রেখেছো আরু। ও ওইটা আমার এক পাড়াতো ফুপ্পি ভাবি, ফুপি বলেছিল একে দিতে, তাই। ও আচ্ছা, যাও, চকবার গলে যাচ্ছে। অয়নকে তাড়া দিয়ে আমি চকবার নিয়ে আমাদের রুমে এলাম। রুমে ঢুকেই দেখি আয়েশ গায়ের গেঞ্জি খুঁজছে। আমাকে দেখেই বললো, ঠিক এই টাইমে তোমাকে আসতে হলো? কোন টাইমে? আমার জামা কাপড় খোলার টাইমে এসে যখন পড়েছো, কাম ফার্স্ট ডিয়ার মিসেস, উন্মুক্ত বুক তোমার জন্য অপেক্ষা করছে। হাগমি বেবি ডল। আপনার কি সারাক্ষণ মাথায় এসবই চলে? ডাকবো? বলবো আপনার আম্মাকে আপনি সারাদিন আমাকে এসব অসভ্য কথা বলেন? প্লিজ বলো, অনেক উপকার হবে। বললাম কিন্তু। বলেই আয়েশ ওর আম্মাকে ডাকলো। মা, আম্মা, আম্মু, তোমার বৌমা তোমাকে ডাকছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবে, প্লিজ দ্রুত আসো। মানে আয়েশ সত্যি সত্যি তার আম্মাকে ডাকলো। আমি চোখ বড় বড় করে আয়েশের দিকে তাকিয়ে আছি। সিরিয়াসলি সে চাইছে আমি তার আম্মাকে এসব বলি? মুহূর্তের মাঝে আয়েশের আম্মা আমাদের রুমে প্রবেশ করলো, আর আয়েশ সাথে সাথে ওয়াশরুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। কত বড় ফাজিল হলে আমাকে এমন বিপদে ফাঁসিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে আছে। আমি তো তাকে এমনি ভয় দেখাচ্ছিলাম। এসব কি কেউ কোনোদিন কারোর সাথে শেয়ার করে? এখনই মনে যাচ্ছে ওয়াশরুমে দরজা ভেঙে আয়েশকে বের করে এনে বলি, আম্মা, আমি না, আপনার এই অসভ্য ছেলে কিছু বলতে চাইছে আপনাকে। আয়েশের আম্মা আমার কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে মুগ্ধতা, কিছু বলবে মা? আসলে আমি তো কিছুই বলবো না। এখন এই আয়েশটাকে কি করা উচিত? মুখে অনিচ্ছাকৃত হাসি এনে বললাম, আম্মা, বলছিলাম যে, কি বলবা বলো মা। আম্মুদের বাড়িতে কি আগামীকাল যাব? হ্যাঁ মা, আগামীকালই যেও। আজ তোমার বাবা বিকেলে মার্কেটে যাবে, তোমার আব্বু, বাবা, খালা, খালু সবার জন্য কাপড় কিনে পাঠাবে। তাছাড়া 2টা 4 বাটি টিফিন বক্স কিনতে বলেছি, রান্না করে পাঠাবো। আম্মা, এসবের দরকার কি আছে? সব কিছুরই দরকার আছে মা। আপনার ছেলে আপনাকে মা, আম্মা, আম্মু সব একসাথে ডাকে? ছোটবেলা থেকেই আয়াস যখন যা ইচ্ছা তাই বলে ডাকে, মা, আম্মা, আম্মু, যা মন চায় তাই ডাকে। আয়েশের আম্মা চলে গেলে আমি ওয়াশরুমের দরজা খুব জোরে ধাক্কা মারতে মারতে বললাম, এখনই দরজা খুলে বাইরে আসুন, আজ আপনার একদিন কি আমার একদিন। আমাকে এভাবে ফাঁসিয়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছেন। আয়াশ বুঝতে পেরেছে আমি ভীষণ রেগে আছি, এক্ষুনি ঝগড়া শুরু করব। আসলে রেগে আছি। বেরোক একবার, 7 দিন কথা বলবো না। ভয়ানক রাগী মুডে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি, কিন্তু আমার রাগ নিমিষেই ভালোবাসায় পরিণত হয়ে গেল। আয়াশ দরজা খুলে বেরিয়েই চমৎকার একটা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আয়াশ খালি গায়ে আমাকে 2 হাতে জড়িয়ে নিয়ে আমার মাথা ওর বুকের সাথে মিশিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ বেবি ডল, ভেরি সরি ফর প্রাঙ্ক। ভালোবাসবো তোমাকে, আদরও করব তোমাকে, প্রাঙ্ক করব তোমার সাথেই, ঝগড়া করব তোমার সাথে, মান অভিমান সবটাই তোমাকে ঘিরে। কিছু মুহূর্ত হঠাৎ করেই ভীষণ প্রিয় হয়ে যায়। আয়াশের দরজা খুলে বেরিয়ে হাসি মুখ ছিল এই বিশ্বের শ্রেষ্ঠ হাসি। আর আমাকে অভিযোগ করার সুযোগ না দিয়ে সোজা বুকের সাথে জড়িয়ে ধরে আই লাভ ইউ জান পাখি বলাটা এতটাই চমৎকার আর মায়ামাখা ছিল, নিমিষেই তার প্রতি ভালোবাসা, ভালো লাগা কয়েক গুণ বেড়ে গেল। আমার ঠোঁটের কোণে তার প্রতি ভালোবাসার লজ্জা মাখা হাসি। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আয়াশকে বললাম, চকবার খান, গলে যাচ্ছে। কে দিল? দেবরজি। আয়াশ আমার হাত থেকে একটা চকবার নিয়ে বলল, আমার এখান থেকে একটু খাও, তারপর তোমার ওখান থেকে আমি একটু খাবো। আয়াশের চকবার থেকে আমি কোনো রকম একটু নিলাম, কিন্তু আয়াশ আমারটা থেকে অনেকখানি নিল। চকবারটা প্রায় গলে গিয়েছিল, তাই আয়াশ 2 বার নিয়েই শেষ করে ফেললো। আয়াশেরটা তো আয়াশের হাতেই আছে, আমারটা আর নেই। আয়াশের দিকে তাকিয়ে বললাম, সারা জীবন শুনেছি মেয়েরাই ছলনা করে, এটা আপনার কেমন ছলনা ছিল? ছলনা কোথায়, তোমাকেও সুযোগ দিয়েছিলাম, তুমি নাওনি কেন বেশি? এবার দিন। না, আর দেব না। আমাকে কি আগে বলে নিয়েছিলেন? এটাই বুদ্ধি, বলবো কেন? গাল ফুলিয়ে বসে পড়লাম বিছানায়। আয়াশ দুষ্টুমি করেই এমন করছে, আমিও ইচ্ছে করেই গাল ফুলিয়েছি। আয়াশ সব খেলেও আমার কখনো রাগ হবে না, তবে এই রাগ ছিল আয়াশের রাগ ভাঙানোর কারণ হওয়ার জন্য। আয়াশ আমার সামনে বসে চকবার আঙুল দিয়ে আমার নাক আর 2 গালে লাগিয়ে দিয়ে বলল, আমার বউয়ের জন্য বস্তা বস্তা আইসক্রিম আসবে প্রয়োজনে, জীবনে আইসক্রিমই ফুরাবে না। মুগ্ধতা জামাইয়ের কি সাহস, আমার বউয়ে আইসক্রিম খেয়ে নেয়। নাও তো বেবি ডল, তুমি আমার হাতেরটা খাও, বলেই আমার গালে আইসক্রিম দিয়ে দিল। আমিও হেসে আইসক্রিম খেলাম। তার সাথে এই অভিমানটা করতে আমার ভীষণ ভালো লাগে। পরের দিন আম্মা দুপুরে রান্না 12টার মাঝেই শেষ করেছেন। আমি অনেকবার বলার পরও আমাকে রান্না করতে দেননি। আম্মাকে গিয়ে বললাম, আম্মা আমি রান্না করি আজ। আম্মা বললেন, বাসায় একাই রান্না করো, আজ মায়ের হাতে রান্না খাও। মা যখন আর পারবে না তখন এমনিতে তোমাকেই খাওয়াতে হবে।
শাশুড়ি মা যে এই মুহূর্তে আমাকে রান্না করতে দেবেন না সেটা ভালোই বুঝতে পারলাম আমি রান্নাঘরে দাঁড়িয়ে আম্মার সাথে গল্প করে যাচ্ছি। বিকালে আম্মুদের বাসায় যেতে হবে। আম্মু, বাবা, খালামণি, খালু সবাই ফোন দিচ্ছে ঘন্টায় ঘন্টায়। খালামণিদের বাসায় এখান থেকে হেঁটেই যাওয়া যায়। আরোহী বিকেলে ওদের বাড়িতে চলে যাবে আর আমরা আমাদের বাড়িতে যাব। আয়াস এই গরমে পড়ে পড়ে ঘুমাচ্ছে দক্ষিণা জানলা খুলে। আয়াস বেশিরভাগই ফ্যান অফ করে ঘুমায়। ফ্যানের বাতাসের থেকে নাকি প্রকৃতির বাতাসই তাকে বেশি তৃপ্তি দেয়। আম্মা বলেছে আমি যেন কিছু লেবু ছিঁড়ে নিয়ে আসি। আম্মুদের বাড়িতে পাঠানোর জন্য আমার শাশুড়ি অনেক কিছু রান্না করেছে, সাথে বাড়ির গাছেরই লেবু ছিঁড়ে নিয়ে যেতে বলেছে। বাড়ির ওয়ালের সাথে বড় লেবু গাছ, গাছটার ডালাপালা চারদিকে ছড়িয়ে পড়েছে। গাছটা আয়েশের রুমের সাথে মিশে আছে। আমি লেবু গাছের নিচে গিয়ে লেবু ছিঁড়ছি। লেবু গাছের নিচে ফোনের গান লাউডলি প্লে করে লেবু ছিঁড়ছি। গানের শব্দে আয়েশের ঘুম ভেঙে গেল। আমি জানালার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে লেবু ছিঁড়ছি। আয়াস জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার জামার কলার টেনে ধরলো। হঠাৎ করে পিঠে আর ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে চিৎকার দিলাম। পেছনে তাকাতেই দেখি ঘুম ঘুম চোখে আয়াস বালিশে থুতনি ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুকে হাত দিয়ে কয়েকটা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আয়াসকে হাঁপাতে হাঁপাতে বললাম, আশ্চর্য ব্যাপার আপনি, আর একটু হলে আমি ভয় পেতাম। আয়াস ভুরু উঁচিয়ে বলল, আর একটু হলে তুমি ভয় পেতে? তো এভাবে কেউ ভয় দেখায়? কই ভয় দেখালাম? বউকে একটু কাছে টানছি আর কি বা করেছি? না বলে কই এভাবে জামা ধরে টান দিলে কে না ভয় পায়? আর একটু হলে তো মারাত্মক ভয় পেয়ে যেতাম। ভয় না পেয়ে যে বউ এভাবে চিৎকার দিতে পারে? ভয় পেলে কি করতো? নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরতো। এই, তুমি ভয় পেলে না কেন বলো তো? না মানে একটু পেয়েছিলাম। আমিও ভয় পেয়েছি মুগ্ধ। কেন? ভর দুপুরে পরি দেখে। পরি? কই দেখলেন? এ বাড়িতে পরি আছে নাকি? আমি তাহলে আর একদিনও এই বাড়িতে থাকবো না। আছে তো, লেবু গাছে। এমনিতেও আমার এসবের প্রচন্ড ভয় হয়। ভর দুপুরে এমন একটা কথা শুনে লেবু গাছের দিকে তাকিয়ে ওড়নায় রাখা লেবুগুলো ফেলে দিয়ে দৌড়ে বাড়ির ভেতর আসার চেষ্টা করতেই আয়েশ আমার হাত টেনে ধরে বলল, আছে, মুগ্ধ নামের পরি। তোমাকে একদম আস্ত একটা পরি লাগছে। লেবু গাছের নিচে আমার বউ পরিটা। আয়াস আমার দুই হাতের আঙুলের ভাঁজে আঙুল দিয়ে আলতো পরশে আঙুল চেপে ধরে জানালা দিয়ে মুখ বাড়িয়ে হাতে চুমু দিয়ে মৃদু হাসছে। আয়াসের মৃদু হাসি ভীষণ সুন্দর। সদ্য ঘুম থেকে ওঠা ছেলেটার মাঝে এত প্রেম কিভাবে যে আসে? বেশ লজ্জা পেলাম। কথা ঘোরাতে বললাম, এই গরমে ঘেমে চোখ মুখ বিশ্রী দেখা যাচ্ছে তাই না? এই জন্য এসব বলছেন তাই তো? তোমাকে কি কখনো বিশ্রী লাগতে পারে? তবে মুখ ভীষণ লাল হয়ে গেছে, যার জন্য তোমাকে গোলাপি গোলাপি লাগছে। বাড়িতে অনেক মানুষ আছে, হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। এদিকে এই টাইমে কেউ আসে না প্রিয়তমা। বাবা বাড়িতে নেই, মা ওদিকে বিজি আছে। কেউ বাসায় নেই বলে একজন জানালার ওপাশে আর একজন জানালার এপাশে দাঁড়িয়ে থাকবো? তুমি ভেবে দেখো কত রোমান্টিক একটা মুহূর্ত। দুইজন দাঁড়িয়ে আছি। এমন সময় অয়ন এদিকে এগিয়ে এসে বলল, ভাবি কি হয়েছে? এভাবে চিৎকার দিলে কেন? অয়নের চোখ বড় বড় হয়ে গেল আমাকে আর আয়েশকে এভাবে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে। এমনিতেই ছেলেটা ভীষণ লাজুক, তাতে আবার আমাদের এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে বোধ হয় পৃথিবীর সব থেকে লজ্জা অয়নের উপর ভর করলো। অয়ন দ্রুত নিজের হাত মাথায় চালিয়ে দিয়ে মাথা নিচুর দিকে দিয়ে দ্রুত পেছনের দিকে চলে গেল। আয়াস এখনো হাত ধরেই রেখেছে। আয়াসকে বললাম, সব আপনার জন্য হয়েছে। অয়ন কি ভাবলো বলুন তো? ভাবলেও ভেবেছে তার ভাই আর ভাবি ছিল, এখানে অন্য কেউ ছিল না। এইবার বাবা এসে দেখলে তবে কি হাত ছাড়বেন? ওই যে বাবা আসছে। বাবা আসছে কথাটা শুনেই আয়েশ বিদ্যুতের গতিতে আমার হাত ছেড়ে দিল। আমি মুচকি হাসি দিয়ে লেবুগুলো তুলে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। লেবুগুলো আম্মার কাছে দিয়ে দিলাম। আম্মা একটা ব্যাগে দিয়ে দিল। বিকালে আলমারি থেকে অনেকগুলো শাড়ি বের করলাম। আজ আম্মুদের বাসায় পরে যাব। আয়েশের খুব পছন্দের শাড়ি। আমি শাড়ি পরলে আয়েশ কুচি ধরবেই। আয়েশের নাকি আমার কুচি ধরতে খুব ভালো লাগে। অনেকগুলো শাড়ি বের করে আয়েশকে বললাম, দেখুন না কোনটা পরবো, আমাকে কোন শাড়িতে ভালো লাগবে। আয়েশ ল্যাপটপ চাপছে মন দিয়ে। শাড়ির দিকে না তাকিয়েই বলল, তুমি যেটা পরবে সেটাই ভালো লাগবে। আপনি একটা চয়েস করে দিন না প্লিজ। বললাম তো, একটা পরলেই হবে, তোমাকে সব কালারে সুন্দর লাগবে। আচ্ছা, 3 পিস পরছি। আয়ার সাথে সাথে ল্যাপটপের শাটার অফ করে আমার পাশে এসে একটা গোলাপি শাড়ি নিয়ে বলল, এটা পরো। আমি পরিয়ে দেই। শাড়ি গহনা সবই আমি পরিয়ে দেব। আমিও ঠিক এটাই চেয়েছিলাম। আয়াস শাড়ি আর গহনা পরিয়ে দিয়ে বলল, এবার মেকআপটা তুমি করো, আমি ওটা পারি না বেবি ডল। ছোট্ট আয়না আয়াসের হাতে দিয়ে বললাম, এটা আমার সামনে ধরুন, আমি কাজল পরবো।